আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, কালকে গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম যে যারা লাইভ ক্লাস করছেন, এখন ক্লাসে জয়েন যারা করছেন, তারা তাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের হোয়াটসঅ্যাপে যে ডিসকাশন গ্রুপ আছে সেখানে দিতে। এখানে একটা কথা হচ্ছে যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে শুধু তাদের জন্য যারা এখন লাইভ ক্লাসে জয়েন করছেন, ঠিক আছে? আর যারা ভবিষ্যতে এই রেকর্ডিংটা দেখবেন ফেসবুকে বা ইউটিউব, যেখান থেকে হোক, তারা হচ্ছে তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা প্রশ্নটা পাঠাবেন হচ্ছে আমাদের বায়ান বাংলার যেই জিমেল অ্যাড্রেস আছে, ইমেল আইডিটা যেটা আছে সেটাতে, ঠিক আছে? সেখানে আমাদের যে টিচাররা আছেন তারা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিবেন ইনশাল্লাহ। আমি স্ক্রিনে জিমেল আইডিটা লিখে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জিমেল আইডি। যারা ভবিষ্যতে রেকর্ডিংটা দেখবেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে সে সেই প্রশ্নগুলো হচ্ছে আপনারা এই ইমেল আইডিতে পাঠাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন গত ক্লাসে আমরা দেখেছিলাম যে গত 2 দিন ধরে আমরা দেখেছিলাম যে 3 ধরনের আরবি শব্দ, একটা হচ্ছে ইসম, একটা ফেআইল আর একটা হার্ফ। তারপরে আমরা ইসম পড়া শুরু করলাম। ইসম পড়া শুরু করতে গিয়ে আমরা দেখলাম যে ইসম পুরাপুরি জানতে হলে আমাদেরকে 4টা জিনিস জানতে হবে, 4টা বৈশিষ্ট্য জানতে হবে। কারো কি মনে আছে 4টা বৈশিষ্ট্য কি? অবস্থা, সংখ্যা, জেন্ডার, ধরন। হ্যাঁ, অবস্থা, সংখ্যা, জেন্ডার, টাইপ। আচ্ছা, তারপরে আমরা অবস্থা পড়া শুরু করলাম। অবস্থা কত ধরনের ছিল? কত ধরনের অবস্থা হওয়া সম্ভব, বা কত ধরনের স্ট্যাটাস হওয়া সম্ভব? 3 ধরনের। কি কি? রফা, নাসব, জার। আচ্ছা, রফা কি? রফা বলতে আমরা কি বুঝি? রফা হচ্ছে মানে কাজ, ফেলটা যার দ্বারা সম্পাদিত হয় সেই হচ্ছে রফা। আচ্ছা, নাসব? নাসব হচ্ছে ফেল সম্পর্কে বিস্তারিত যেই প্রশ্ন, মানে তথ্যগুলো মৌলিক আমরা প্রশ্ন পাই। বাদ দিয়ে বাকি প্রশ্ন। হ্যাঁ। জি, জি। আর জার? জারের সংজ্ঞা কি ছিল? হচ্ছে র আর এর সাথে সংযুক্ত যে শব্দ। আচ্ছা, তার মানে একটা ইসমের রফা, নাসাব, জার যে কোনো একটা স্ট্যাটাস থাকবেই। আর স্ট্যাটাস এই তিনটাই, রফা, নাসাব আর জার। আচ্ছা, এই পর্যন্ত আমরা পরিষ্কার। এখন আমরা সামনে যাই ইনশাল্লাহ। দেখেন, স্ক্রিনে কিছু আরবি হরফ লেখা আছে, হরকত সহ। আমি একটু পড়ি আগে এগুলা, তারপরে আমি সামনে যাচ্ছি ইনশাল্লাহ। প্রথমে দেখেন আছে বুন, বান, বিন, ঠিক আছে? তুন, তান, তিন, সুন, সান, সিন। তারপরে আছে শুন, শান, শিন। এটা একটা লাইন। আচ্ছা, এরপরে যদি আমি নিচে যাই এবং নিচেরটা যদি আমি পড়ি, সেটা এরকম যে বু, বা, বি, তু, তা, তি, সু, সা, সি। তারপর হচ্ছে শেষেরটা সু, সা, সি। দেখেন উপরে আর নিচের লাইনে আপনার হরফগুলা কিন্তু একই, কিন্তু উপরের লাইন আর নিচের লাইনের মধ্যে কিছু একটা পার্থক্য আছে। কি পার্থক্য আছে বলেন তো? একটা করে কম সবকিছু। হ্যাঁ, উপরেরটা দেখেন, আমরা ছোটবেলায় পড়ে আসছি যে 2 জবর, 2 জের, 2 পেশকে কি বলা হয়? তানবীর। তানবির। তানবিন বলা হয়, হ্যাঁ। তো উপরের লাইনের সবগুলা হরফে দেখেন আমাদের তানবিন আছে। একটু ভারী, দেখেন এই যে আমি যদি বা চিন্তা করি, দেখেন এটার উপরে 2টা পেশ আছে। কিন্তু নিচের লাইনে যদি আমি যাই, এই বাটা যদি চিন্তা করি, এটার উপরে একটা পেশ। আচ্ছা, তার মানে উপরেরটা বলা যায় যে হরফটার উপরে ভারটা একটু বেশি, এটা একটু ভারী। আর নিচের হচ্ছে হরফটা একটা কমে গেছে, তার মানে হচ্ছে ওজনটা একটু কমে গেছে। তো এইটা হচ্ছে আপনার হালকা। তো এখন এই দুইটা আমরা একটু পাশাপাশি দেখি, দেখেন।
আচ্ছা, দেখেন, এটা তো আমি পরে যাই। আচ্ছা, এই কথাটাই আমি বলতেছিলাম, পাশাপাশি দেখলে দেখা যাচ্ছে যে একটাতে হচ্ছে পেশ একটা, আরেকটাতে হচ্ছে দুইটা। একইভাবে একটাতে হচ্ছে জবর একটা, আরেকটাতে হচ্ছে জবর দুইটা। একটাতে হচ্ছে জের একটা, আরেকটাতে জের দুইটা। তো তিনটার ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একটা হচ্ছে একটু ওজন কম বলতে পারেন, এই হরফটার মাথার উপরে ওজনটা একটু কম, কারণ পেশ একটা, আর এখানে হচ্ছে দুইটা। সেরকম এখানেও হচ্ছে ওজনটা একটু কম, কারণ জবর একটা, এখানেও একটু কম কারণ জের একটা। আবার একই সাথে এগুলা হচ্ছে একটু ভারী। আচ্ছা, তো বু এক ধরনের উচ্চারণ, বুন এক ধরনের উচ্চারণ। এটা একটু হালকা, এটা একটু ভারী। আবার বা হচ্ছে একটু হালকা, বান হচ্ছে একটু ভারী। আবার বি হচ্ছে একটু হালকা, বিন হচ্ছে একটু ভারী। এখন এগুলার মানে কি? এটার জন্য যদি আমি এখন নিচে যাই, দেখেন, আমাদের শব্দের শেষে, আরবি শব্দের শেষে যদি উ বা উন উচ্চারণটা থাকে, উ বা উন অর্থাৎ বু, উ মানে আমি বোঝাচ্ছি এই যে একটা পেশ থাকা, বু থাকা, অর্থাৎ যে কোনো হরফ হতে হতে পারে, এখানে এখানে আমি বা দিয়ে দেখাচ্ছি। অথবা যদি উন থাকে, বা এর উপরে দুইটা পেশ, এজন্য এটার উচ্চারণটা উন। যদি উ বা উন থাকে শব্দের শেষে, তাহলে আমরা বলবো যে শব্দটার অবস্থা হচ্ছে রফা। যদি আ বা আন থাকে শব্দের শেষে, তাহলে আমরা বলবো অবস্থাটা হচ্ছে নাসব। যদি ই বা ইন থাকে, তাহলে আমরা বলবো শব্দের অবস্থাটা হচ্ছে জার। ঠিক আছে, মনোযোগ দিয়ে শুনুন। শব্দের শেষে, শুরুতে না, মাঝখানে না, শব্দের শেষে যদি উ বা উন উচ্চারণটা থাকে, আপনি যদি শুনতে পান বা দেখতে পান, তাহলে আপনি বুঝতে পারবেন যে শব্দটা রফা অবস্থায় আছে। যদি আ বা আন দেখতে পান, তাহলে আপনি বুঝবেন যে শব্দটা নাসব অবস্থায় আছে। আর যদি ই বা ইন দেখতে পান, তাহলে আপনি বুঝবেন যে শব্দটা জার অবস্থায় আছে। তার মানে উ বা উন হচ্ছে রফা, আ বা আন হচ্ছে নাসব, ই বা ইন হচ্ছে জার। ঠিক আছে, এখন এই তিনটা জিনিস অবশ্যই আপনাদেরকে মাথায় একদম বসায় নিতে হবে, কারণ এটা ভালোভাবে শিখা ছাড়া আসলে আমরা সামনে আগাতে পারবো না। তো এখন তাহলে আমার অনুরোধ থাকবে যে আপনারা মাইক অফ থাকা অবস্থায় 5 বার এই জিনিসটা একটু বলুন, যে উ বা উন হচ্ছে রফা, আ বা আন হচ্ছে নাসব, আর ই বা ইন হচ্ছে জার। ঠিক আছে, উ বা উন হচ্ছে রফা, আ অথবা আন হচ্ছে নাসব, ই বা ইন হচ্ছে জার। ঠিক আছে, তো আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞেস করি উ বা উন কি, বলুন। আমি লেখাটা সরাই ফেলছি। রফ উ বা উন উচ্চারণ যদি থাকে, তাহলে সেই অবস্থাটাকে আমরা কি বলবো? রফা রফা। আ বা আন যদি থাকে শব্দের শেষে, তাহলে? নাসব। নাসব আর যদি ই বা ইন থাকে, তাহলে আমরা সেটাকে বলবো, সেই অবস্থাটাকে বলবো জার। 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 আচ্ছা, আচ্ছা আচ্ছা, তাহলে আমি আচ্ছা এবার একটু এলোমেলো করে জিজ্ঞেস করে দেখি যে আপনাদের মাথায় ব্যাপারটা আপাতত মোটামুটি বসছে কিনা। আমি যদি বলি আ, তাহলে আমি হচ্ছে একটা উচ্চারণ বলবো, আপনারা শুধু তার বাংলা মানে নামটা বলবেন, আরবি নামটা বলবেন। যদি আ থাকে শব্দের শেষে, নাসব নাসব। নাসব ইন থাকে, ইন। জার জার। জার যদি ই থাকে, জার জার জার। যদি আ থাকে, নাসব নাসব। যদি উ থাকে, রফা রফা। রফা যদি আন থাকে, আন। নাসব নাসব। যদি উন থাকে, নাসব এ রফা রফা। রফা। যদি আ থাকে, নাসব নাসব। আচ্ছা, তার মানে উ বা উন হচ্ছে আমাদের রফা, আ বা আন হচ্ছে আমাদের নাসব, ই বা ইন হচ্ছে আমাদের জার। আচ্ছা, এখন আপনারা যেহেতু জানেন যে রফা, নাসাব, জার এটার সংজ্ঞা কি, মানে এটার মানে কি, এবং এটাও জানেন যে শব্দের শেষে কি দেখলে আপনারা বুঝবেন যে শব্দটা রফা অবস্থায় আছে, আবার কি দেখলে বুঝবেন যে শব্দটা নাসাব অবস্থায় আছে, এটা যেহেতু আপনারা জানেন, এখন তাহলে আমরা একটু নিচে যাই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা উত্তর দেবেন। আমি আগে বলি এটা কি।
দেখুন আমি এখানে 3টা বাক্য লিখেছি আরবিতে, ঠিক আছে? প্রত্যেকটা বাক্যেই 3টা করে শব্দ। একটা হচ্ছে সাআদা, একটা হচ্ছে আল মুদাররিস, আর একটা হচ্ছে আত তালিব। শব্দগুলোর অর্থ আমি নিচে লিখে রাখছি, দেখেন। আল মুদাররিস মানে হচ্ছে শিক্ষকটি, সাআদা মানে হচ্ছে সাহায্য করেছে, আর তালিব মানে হচ্ছে ছাত্রটি। এখন তাইলে এই 3টা বাক্যে আমাদের ফেয়াইলকে, ওই যে আমাদের গত ক্লাসের মতো আগের কাজ, প্রথম কাজ হচ্ছে ফেয়াইল খুঁজে বের করা। তাহলে ফেয়াইলকে, 3টা বাক্যেই আমাদের ফেয়াইলকে সাআদা। সাআদা। আচ্ছা, তার মানে ফেয়াইল 3টা আমি লাল রং করে রাখছি। আচ্ছা, এখন আপনাদের এই ফেয়াইল নিয়ে কোনো চিন্তা নাই, ফেয়াইল আপনারা ফিগার আউট করে ফেলছেন, বুঝে ফেলছেন। সেটার অর্থ আমি বলে দিলাম, এটার অর্থ হচ্ছে সাহায্য করেছে। এখন আল মুদারিস মানে হচ্ছে শিক্ষকটি, আর আল তলিব মানে হচ্ছে ছাত্রটি। এখন আপনারা বলবেন যে 3টা বাক্য কোনটার অর্থ কি। আমি বলি, এই 3টা বাক্যের অর্থ হয় হবে শিক্ষকটি ছাত্রটিকে সাহায্য করেছে, অথবা হবে ছাত্রটি শিক্ষকটিকে সাহায্য করেছে। এখন আপনারা বলবেন যে কোনটা কি। আমি এই যে পাশে নাম্বার দিয়ে রাখছি, নাম্বার সহ বলেন যে 1 নম্বরের অর্থ এটা, 2 নম্বর অর্থ এটা, 3 নম্বরের অর্থ এটা। নাম্বার একটু ওয়ান, বলো। শিক্ষকটি ছাত্রকে সাহায্য করেছে। এখানে মুদাররিসু আছে আপনার রফাতে, উ দিয়ে শেষ হয়েছে, এবং তালিবা আছে নাসাবে, তো তাকে সাহায্য করেছে। আমি একদম। নাম্বার আচ্ছা ওয়ানটা বলি। আচ্ছা, ঠিক আছে। অন্য কেউ 2 3 বা 1 2 3 তিনটাই যদি বলতে চান। দ্বিতীয়টা হচ্ছে সাআদাল মুদাররিসা। এখানে যেহেতু জবর আছে, এটার অর্থ হবে ছাত্রটি শিক্ষকটিকে সাহায্য করেছে। যেহেতু এখানে তলিব বেশ লাগছে, বেশ আছে, তাহলে এটা রফা, তাহলে এইটাই উনি কাজটা করছে, তো ছাত্রটা কাজ আচ্ছা করছে। আর আচ্ছা, মুদাররিসের এখানে যেহেতু জবর আছে, এটা নাসব, তাই তাকে ঠিক আছে। সাহায্য করছে। আচ্ছা, আর 3 নাম্বারটা তাহলে কি হবে? যেহেতু আল মুদাররিস হচ্ছে আমাদের রফাতে আছে, আল মুদাররিসু, তার মানে হবে হচ্ছে শিক্ষকটি ছাত্রটিকে শিক্ষক সাহায্য করেছে। আচ্ছা, তার মানে এই এই যে অনুশীলনটা আমরা করলাম, আপনারা সবাই ঠিক বলেছেন আলহামদুলিল্লাহ, এবং আপনাদের যুক্তি সহ সবকিছুই ঠিক আছে। তার মানে এখানে আপনারা দেখেন যে বাংলায় যখন আমরা স্বাভাবিকভাবে কথা বলি, তখন কিন্তু আমরা বাক্যের যে রফা বা কর্তা, তাকে কিন্তু আগে বলি। একদম বাক্যের শুরুতে কিন্তু কর্তাকে উচ্চারণ করি, যেমন শিক্ষকটি ছাত্রটিকে সাহায্য করেছে, তো সাহায্য করার কাজটা কিন্তু শিক্ষকটি করেছে, ঠিক আছে? আবার যখন ছাত্রটি শিক্ষকটিকে সাহায্য করেছেন বলি, তখনও কিন্তু ছাত্রটি হচ্ছে আমাদের কর্তা, সেই শব্দটা কিন্তু আমরা শুরুতেই বলি। আরবিতে কিন্তু তা না। দেখেন, সাআদা আল মুদাররিসু আত তালিব, সাআদা আল মুদাররিসা আত তালিবু, আত তালিবা সাআদা আল মুদাররিসু, তিনটাই কিন্তু সঠিক বাক্য। আরবিতে কিন্তু তিনটাই সঠিক। কিন্তু দেখেন, প্রথমে কিন্তু প্রথম বাক্যে যদি আসি, আমাদের আল মুদাররিসু কিন্তু শুরুতে নাই। এমন না যে আমরা আল মুদাররিসুকে শুরুতে বসাইছি, তা না। আবার দ্বিতীয় বাক্যে আসি, দ্বিতীয় বাক্যে আমাদের রফা কিন্তু আত তালিবু, মানে কর্তা হচ্ছে আত তালিবু, সে কিন্তু বাক্যের একদম শেষে বসছে, এই বাক্যটাও কিন্তু সঠিক। আবার আল মুদাররিসু, সেও কিন্তু এই বাক্যের কর্তা, কিন্তু সে শেষে বসছে। মানে আরবিতে, আরবি বাক্যে আপনার কর্তা যে, আপনার রফা যে, সে কিন্তু বাক্যের যে কোনো জায়গায় বসতে পারে, এবং সব ক্ষেত্রে বাক্যটা সঠিক। এমন না যে বাক্যটার শুরুতে আপনার রফাকে বা কর্তাকে বসতে হবে, ঠিক আছে? এখন তার মানে এই 3টা বাক্যের অর্থই কি একই? আগে পরে হওয়াতে কি কিছুই যায় আসতেছে না? অর্থ কি পরিবর্তন হচ্ছে না? অর্থ পরিবর্তন হচ্ছে। এখানেই আসলে আরবি ভাষার সৌন্দর্যটা, যে একটা শব্দ আগে পরে হলে এক একটা বাক্যের অর্থ কতটা পরিবর্তন হয়ে যায়, যেটা আমরা আস্তে আস্তে সামনে ইনশাল্লাহ দেখব। তো এই আলোচনার মূল উদ্দেশ্যটা আমার ছিল এটাই বোঝানো যে বাংলাতে যদিও আমরা কর্তাকে বাক্যের শুরুতে বলি সব সময় স্বাভাবিক বাক্যে, আরবিতে কিন্তু ব্যাপারটা সবসময় তা না, ঠিক আছে? এমন হতে পারে যে কর্তা বাক্যের একদম শেষে বসছে, তার মানে আমরা কর্তা কে বা হচ্ছে আপনার নাসবকে বা রফাকে
এগুলা দেখে অর্থাৎ বাক্যের শেষের উচ্চারণটা দেখে আমরা বুঝবো যে বাক্যের কর্তা কে। ঠিক আছে? তো যে শব্দের উপরে আমাদের উচ্চারণটা থাকবে অর্থাৎ রফা অবস্থায় থাকবে সেই কর্তা, সে যতই বাক্যের শেষে বসুক, মাঝে বসুক বা শুরুতে বসুক, কিছুই যায় আসে না। ঠিক আছে? আচ্ছা, এখন যেহেতু আপনারা মোটামুটি রফা নাসাব জারের উচ্চারণটা বুঝছেন, আমরা একটু এক্সারসাইজে যাই, ওয়ার্কবুকে যাই। দেখেন, আচ্ছা, শুধু অবস্থা বলবেন, আর কিছুই না। ঠিক আছে? রফা নাকি নাসাব নাকি জার? আন্নাসু, এটার অবস্থা কি? রফা। আচ্ছা, সবাই একমত এটা রফা? জি। জি। নাফসিন, নাফসিন, চার। জার, সবাই একমত তো? আমি বোধহয় একটা নাসাব শুনলাম। আচ্ছা, নাফসিন হচ্ছে জার। নাফসিন জার বলতে বোঝাচ্ছি নাফসিন শব্দটার অবস্থাটা হচ্ছে জার। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি নাফসিন শব্দটার অবস্থা কি, আপনি বলবেন জার। তারপরে ওয়াহিদাতান, ওয়াহিদাতিন, সরি ওয়াহিদাতিন, এটাও জার। চার। জার। আল্লাহ শব্দটা, আল্লাহ নাসব। 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 আল খাবিথা, আল খাবিথা এটাও নাসব। বিত্তয়িবি, জার। চার। হুবান, জার। নাসব। জার। আমি একটা জার শুনলাম না। আবা আন কি? উ বা উন হচ্ছে আমাদের রফা, নাসব। আ বা আন হচ্ছে নাসব, ই বা ইন হচ্ছে জার। তার মানে হুবানের অবস্থা হচ্ছে নাসব, যেহেতু আন আছে। আচ্ছা, তারপরে সুলাসা, নাসব। 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 আচ্ছা, তারপরে নেহলাতান, নেহলাতান, নাসব। নাসব। কারণ এটা আ বা আন উচ্চারণ যদি আমরা দেখি তার মানে ওটা নাসব। হানি আন, নাসব। 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 এইটা আমরা এখনো বলতে পারবো না, এগুলা না, আমরা এখনো প্রস্তুত না, এটা কালকে দেখবো ইনশাল্লাহ। আর রুবু, আর রুবু, রফা। রফা, রফা। রফা। আচ্ছা, তারপরে আমি যদি ডান দিকে যাই, আল কিতাবা, নাসব। নাসব। তারপরে যদি আমি যাই আইওয়াজান, আইওয়াজান, নাসব। এটাও নাসব। আইওয়াজান, নাসব। 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 আচ্ছা, তারপরে সবিরান, নাসব। 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 আস-সাফিনাতু, আস-সাফিনাতু, রফা। 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 আল আরদি, জার। জার। চার। জার। তারপরে আমি যদি বলি বাশারুন, উন, রফা। উন উচ্চারণ রফা। রফা। আচ্ছা, তার মানে মোটামুটি রফা নাসাব জার আপনারা চিনতে পারছেন। এখন দেখেন, আমি কিন্তু এখানে অনেকগুলা শব্দ বাদ দিছি, কারণ হচ্ছে এটার জন্য আমরা এখনো প্রস্তুত না, আমরা এটা এখনো শিখি নাই, এটা আমরা আজকে না কালকে ইনশাল্লাহ শিখব। তো কালকে আপনারা এগুলাও বলতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমি যদি আবার আমার ওয়ার্ড ডকুমেন্টে যাই। আচ্ছা, এখন শেষ আমি একটা পয়েন্ট বলবো, তারপর হচ্ছে আমরা মোটামুটি আজকে আমাদের ক্লাসের সময়ও প্রায় শেষ। তো দেখেন, এটা হচ্ছে লেখার বিষয়ে একটা কথা বলবো জাস্ট আরবি, কারণ এটা ভবিষ্যতে আপনাদের লাগবে। দেখেন, দুই জবর দুই জের দুই পেশ, তানবিন। এখন দুই জবরের যে তানবিনটা আমাদের, ঠিক আছে, দুই জবরের যে তানবিনটা, সেটা যখন থাকে হরফের উপরে, যখন দুই জবর থাকে তখন সাধারণত আরবিতে পাশে একটা আলিফ দেওয়া হয়। এই আলিফটার কোনো কাজ নাই, এটা জাস্ট শুধুমাত্র লেখার একটা নিয়ম। ঠিক আছে? যখন শুধুমাত্র দুই জবরের ক্ষেত্রে এই নিয়ম, দুই জেরের ক্ষেত্রে না, দুই পেশের ক্ষেত্রেও না। যখনই আপনি
কোনো একটা আরবি হরফের শেষে দেখবেন যে দুই জবর আছে, শেষে দেখবেন যে আপনার আলিফ আছে। তো এখন যদি ধরেন ভবিষ্যতে আমরা যখন ধরেন ইনশাল্লাহ হরকত ছাড়া আরবি পড়া শিখবো, তখন যদি আমরা শিখি ইনশাল্লাহ কখনো, তখন যদি আপনি একটা শব্দের শেষে ধরেন এই হরকত গুলা নাই, এই যে পেশ, তারপরে আপনার এই যে জজম, তারপরে হচ্ছে আপনার জের, তারপরে দুই জবর, এগুলা নাই, কিন্তু শেষে একটা আলিফ আছে, সেটা দেখলে আপনারা বুঝবেন যে এই শব্দটা হচ্ছে মুসলিমান, শেষে একটা আন উচ্চারণ আছে। ঠিক আছে? এখন এই নিয়মের একটা ব্যতিক্রম ঘটে হচ্ছে সবসময় আপনার এই যে গোল তা যেটা আছে, সেটার ক্ষেত্রে আপনারা দেখবেন যে শেষে যদি গোল তায়ের উপরে দুই জবরও থাকে, তখন কিন্তু এখানে এই আলিফটা হয় না। ঠিক আছে? এই আলিফ কিন্তু হয় না। কখনো কখনো হামজার ক্ষেত্রেও দেখা যায় যে আলিফটা হয়, কখনো হয় না। তো কিন্তু গোল তায়ের ক্ষেত্রে সবসময় দেখবেন যে আপনারা শেষে এই আলিফটা নাই। ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে, এই গোল তায়ের একটা আরবিতে একটা নাম আছে, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। এটাকে আরবিতে বলা হয় তা মারবুত। ঠিক আছে? তা মারবুত। তো মারবুত কেন বলা হয়? কারণ হচ্ছে আমাদের যে গোলতা আছে, এই গোলতাটাকে যদি আপনি এই যে দুইটা কর্নার আছে, দুইটা কোণা আছে, দুইটাকে যদি একসাথে এনে বেঁধে দেন বা লাগায় দেন, তাহলেই বলতে পারেন যে এই তাটা চলে আসে। তো মারবুত মানে হচ্ছে বাধা। ঠিক আছে? দুই পাশ থেকে বাধা, তো এই জন্য এই গোল তাটাকে বলা হয় তা মারবুত। আচ্ছা, তো এটাও হয়তো ভবিষ্যতে আমি বিভিন্ন শব্দের ক্ষেত্রে হয়তো কখনো ব্যবহার করতে পারি, আর এটা আমাদের পড়ার ক্ষেত্রে ভবিষ্যতে লাগবে একসময়, কিছুদিন পরে। আচ্ছা, তো এটা মনে রাখতে পারেন। আরেকটা কথা হচ্ছে, আমরা সাধারণত যজমের ক্ষেত্রে এরকম গোল গোল যে চিহ্নটা, এটা দেখে অভ্যস্ত না। ঠিক আছে? আমরা সাধারণত এই ধরনের চিহ্ন দেখি, তাই না? আমরা যখন কোরআন পড়ি, অথবা হচ্ছে আপনার ওই যে কমার মতো একটা যে চিহ্নটা, সেটা দেখি। তো আমার যেহেতু এই ওয়ার্ড ডকুমেন্টে লিখতে হয়, তো এখানে আপনার আমি যে ফন্টে লিখি সেখানে যজমটা হচ্ছে এই গোল। ঠিক আছে? তো আস্তে আস্তে কিন্তু আমাদের বাংলা কথা কমে যাবে, আরবি শব্দ বাড়বে, আরবি লেখাই আপনারা বেশি হচ্ছে স্ক্রিনে দেখতে পাবেন। তো তখন আসলে এটা নিয়ে দ্বিধায় পড়ার কিছু নেই যে এই গোলটা কি। গোলটা হচ্ছে আমাদের যজম। ঠিক আছে? আচ্ছা, তো এইটুক ছিল হচ্ছে আপনাদের আরবি লেখার ব্যাপারে এবং পড়ার ব্যাপারে আর কি একটু পরামর্শ, এটা কারণ ভবিষ্যতে আমাদের লাগবে অনেক বেশি। আচ্ছা, তো আজকে তাহলে আমরা দেখলাম যে রফা নাসাব জারের সংজ্ঞা তো আমরা গত ক্লাসে দেখেছি। আজকে আমরা দেখলাম যে আরবিতে আমরা আরবি শব্দ দেখে আমরা কিভাবে বুঝবো যে কোনটা রফা, কোনটা নাসাব, আর কোনটা জার। তো কিভাবে বুঝবো যে যদি আমাদের শব্দের শেষে উ বা উন উচ্চারণ থাকে, তাহলে ওই শব্দটা হচ্ছে রফা। আ বা আন যদি থাকে, তাহলে শব্দটা হচ্ছে নাসব। আর ই বা ইন যদি থাকে, তাহলে হচ্ছে শব্দটা জার। এই তিনটা জিনিস আপনাদেরকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, না হলে কিন্তু সামনে আগানো অনেক কঠিন। ঠিক আছে? ওই যে আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে কিছু জিনিস আপনাদের মেমোরাইজ করতে হবে, মুখস্থ থাকতে হবে এমন ভাবে যে এটা অনেকটা আপনাদের নাম, রক্তের গ্রুপের মতো মনে রাখার মতো আর কি, ফোন নাম্বারের মতো মনে রাখার মতো মনে থাকতেই হবে, না হলে পরের ক্লাসে গিয়ে আপনি কিছু বুঝবেন না। ঠিক আছে? তো আগামী ক্লাসের আগে আপনাদের আলহামদুলিল্লাহ অনেক সবারই আমি দেখলাম যে আপনারা আসলে মোটামুটি পারছেন, আপনাদের অলরেডি মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যদি টুকটাক কনফিউশন থাকে, সেইটা আগামী ক্লাসের আগেই আপনাদের এটা একদম শক্তভাবে মাথায় বসায় নিতে হবে যে উ বা উন মানে হচ্ছে রফা, আ বা আন মানে হচ্ছে নাসব, আর ই বা ইন মানে হচ্ছে জার। ঠিক আছে? আচ্ছা, তো আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই ছিল। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর আমি যেটা বললাম সেটা আরেকবার বলি, যে আপনারা যারা লাইভ ক্লাস করছেন, তারা যা প্রশ্ন থাকবে সেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, ডিসকাশন গ্রুপে করবেন। এটা শুধু তাদের জন্যই যারা লাইভ ক্লাস করছে, এর বাইরে অন্যদের জন্য না। অন্যরা যারা রেকর্ডিং দেখবেন ফেসবুক বা ইউটিউব থেকে, তারা আপনাদের প্রশ্নগুলো আমাদের বায়ান বাংলার যে জিমেইল অ্যাকাউন্ট, এখানে পাঠাবেন। ঠিক আছে? এখানে আমাদের মেন্টররা আপনাদের প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আপনাদের কি কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের ব্যাপারে? আজকের পড়া বেশ সহজই ছিল, বেশ পরিষ্কার ছিল। তো
কনফিউশন থাকার কথা না ইনশাল্লাহ। তো যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা ইনশাল্লাহ শেষ করে দিতে পারি। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছেন যে অ্যারাবিক লেখার ক্ষেত্রে কোন অ্যাড অনটা ইউজ করেন আপনি। অ্যাড অন বলতে আপনি কি ফন্ট বোঝাচ্ছেন কিনা? আহ, ভাই আমি আসলে বুঝি নাই তো। যদি ফন্ট বলেন, আমি ব্যবহার করি হচ্ছে আপনার এটা, ঠিক আছে, এই যে KFG QP, ওসমানিক স্ক্রিপ্ট যেটা, এটা। আচ্ছা, তো তাহলে আমি স্ক্রিন বন্ধ করে দিচ্ছি ইনশাল্লাহ। আপা আসসালামু আলাইকুম। আমার একটা কোশ্চেন ছিল ওয়ালাইকুম আসসালাম। জি আপু, হ্যাঁ। যে কোরআনের মধ্যে কি দুইটা কোরআন মজিদ কি দুইটা দুইটা মিনস লাইক লেখা যে কোরআন কেউ বলে যে কোরআন উসমানী আপনি বললেন একটা আরেকটা কি আরেকটা উসমানিটা মনে হয় আমাদের এই যে আমরা যারা এই যে সাউথ এশিয়ার যারা আপনার এই হুম, দিকের এলাকার মানুষ যারা আপনার ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, হুম, এইটা হুম, মনে হয় আমরা পড়ি না, উসমানিটা আমরা পড়ি না, আমরা বোধহয় হুম। নামটা আসলে মনে করতে পারছি না। তো এই দুইটাই আসলে মূলত এই দুইটাই বলতে পারে। একটা হচ্ছে ওই যে আপনার ওই আরে টুকটাক। আরে এখন মনে আমি আরেকটা বলি আরেকটা কথা হচ্ছে যে ইন্দো পাক তো এই দুইটা লেখা কোনটা কোনটা আমি এটা জানি না এখন মনে পড়ছে যে ইন্দো পাক কি আর একটা উসমানী বলছে দুইটা বলছে জি তো জি। ওই দুইটা লেখা দুইটা দুই রকম ওইটা চিনি না তো আমি ওই দুটা যদি আমার আচ্ছা, ছবি পাঠান আমি ওয়ার্ড ডকুমেন্টে যেটা লিখছি, আপনি যে স্ক্রিনে যেটা দেখছেন, এটা বুঝতে পারছেন হালিমা আপু? হালিমা আপু, আচ্ছা, আপনারা কি আমাদের ওয়ার্ড ডকুমেন্টে যে আরবি লেখাটা দেখতে পাচ্ছেন, এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কি, নাকি এটা পরিষ্কার? খুব বেশি কিন্তু না পার্থক্য বুঝতে নাই। পারছি হ্যাঁ, খুব বেশি কিন্তু পার্থক্য নাই দুইটাতে। ওই যে বললাম, যজমে একটাতে গোল দেখা যায়, আরেকটাতে আপনার ওই আমরা সাধারণত ওই যে ওরকম উপরে একটা কোণের মতো দেখে অভ্যস্ত আর কি। তো একই জিনিস আপনাদের, আসলে এটা খুব বেশি সমস্যা না, কারণ আপু আপু এই ক্লাস। আপনি কোন কোরআনটা পড়াবেন প্রথম যে আলিফের মধ্যে পেশ একটা কাহিনী থাকে পেশ এটা আমি সবসময় পেশই পড়তে থাকি একটা নতুন কোরআন আমার কাছে মক্কা শরীফ থেকে আসছে তো ওইটা হচ্ছে কি আপনার পেশ প্রথম পরে বলছে এটা পেশ না এটা ধরো না এটা উসমানী কোরআন আর এরপরটা আমি জানি না আমি যেটা পড়ি এটা নর্মাল আচ্ছা, তো না অত পার্থক্য থাকে না, আমি হ্যাঁ হ্যাঁ বুঝতে আপনার পারবেন থেকে ইনশাল্লাহ। আপনি যখন করাবেন না ক্লিয়ার করে আমি করে নিব ইনশাল্লাহ যেহেতু আচ্ছা, একটু আর কোরআনের অক্ষরগুলো চিনি আমাদের হুম ওয়ার্ড ডকুমেন্টে যেই লেখাটা, মানে আপনারা হুম স্ক্রিনে, ল্যাপটপের বা ফোনের স্ক্রিনে যে লেখাটা দেখেন, এইটা আপনাদের দেখতে দেখতে অভ্যাস হয়ে যাবে, বুঝছেন? এখন আচ্ছা মানে হয়তো নতুন মনে হতে পারে হুম যে চিনতেছি না, আসলে ব্যাপারটা তা না, দেখতে দেখতে। আর আপনারা যদি, আপনাদের যদি পড়ানোর সময় কোনো কনফিউশন থাকে, বলবেন যে আচ্ছা এই উচ্চারণটা আমি বুঝতে পারছি না। কারণ দুইটা আপনারা যেটা বললেন ইন্দো পাক আর হচ্ছে ওই যে ওসমানী, দুইটাতে বোধহয় হুম আলিফের একটা ব্যাপার আছে। আলিফে একটা পার্থক্য আছে, আর হচ্ছে ওই যে যজমে, এই দুইটাই বুঝা যায়। পার্থক্য আমি এখন মনে করতে পারছি। এর বাইরে মনে হয় না তেমন কোনো বিশেষ পার্থক্য পার্থক্য আছে আছে। তো না অভ্যাস হয়ে ঠিক যাবে আপনাদের ইনশাল্লাহ, কোনো ইনশাল্লাহ সমস্যা নেই। ইনশাল্লাহ ওকে আপা হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম আচ্ছা, তো আর যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, না হলে আমরা ক্লাস শেষ করে দিই ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ক্লাস শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ